প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। বাংলা প্রথম বর্ষের কোর্স নম্বর 1003। এই কোর্সে বাংলা শ্রবণ এবং কথন দক্ষতা বিষয়ে বেশ কিছু ক্লাস অনুষ্ঠিত হয়েছে এবং সেই অংশটুকু শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, আশা করছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে নতুন আরেকটি বিষয় শুরু করব এই কোর্সে, সেটি হচ্ছে বাংলা আমাদের যেটা আছে লিখন দক্ষতা। আসলে কথন দক্ষতা যেমন আমাদের খুবই জরুরি, শুদ্ধ কথা বলা, শুদ্ধ উচ্চারণে প্রমিত যে চলিত রীতির ব্যবহার, সেটির নিয়ম কানুন কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি। ঠিক তেমনি শুদ্ধ করে লিখা যেটা, সেটাও কিন্তু আমাদের খুব জরুরি একটি বিষয়। আমরা আমাদের শিক্ষা জীবনে যেমন, ঠিক তেমনি আমাদের প্রায়োগিক জীবনে আমাদের বিভিন্ন সময় তো বিভিন্ন কিছু লিখতে হয়। এবং এই যে আমাদের যে লেখার বিষয়টি, এটি শুদ্ধ করার জন্য লেখার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ সুন্দর ধারণা থাকতে হয়। এটা আমাদের সকল শিক্ষিত মানুষের জন্যই প্রয়োজন। আর যারা বাংলায় তোমরা অনার্স পাঠ করছো, অর্থাৎ বাংলা বিষয়ের উপরে যারা অধ্যয়ন করছো, তাদের তো মানে সকলেই আশা করবে যে তাদের উচ্চারণ যেমন শুদ্ধ হবে, তাদের লেখার বানানও কিন্তু তেমন শুদ্ধ হবে। তো সেই জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের আলোচনায়, সেটা হচ্ছে আমাদের যে লিখন দক্ষতা, সেটা নিয়ে আজকের ক্লাস অনুষ্ঠিত হবে। আজকে লিখন দক্ষতায় আমাদের বেশ কিছু বিষয় এখানে রয়েছে, যুক্ত ব্যঞ্জন রয়েছে, তারপরে বাংলা একাডেমির প্রণীত বাংলা বানানের নিয়ম কানুন রয়েছে, বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণ, পদের গঠন, বেশ কিছু বিষয় রয়েছে। তবে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে যুক্ত বর্ণকে নিয়ে আমরা আলোচনা করব। আর আমরা বাংলা একাডেমির বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করব। বাংলা বানানের নিয়মগুলো তো নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের ক্লাসটি অন্য যে ক্লাসগুলো আগে ছিল তার চেয়ে একটু হয়তো বড় হতে পারে। যাই হোক, আমরা চেষ্টা করব যে যতটুকু সময় আমাদের লাগে খুব সুন্দর করে যেন আমরা নিয়মগুলো উপস্থাপন করতে পারি। তাহলে চলো আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাই। সেখানে বেশ কিছু সুন্দর স্লাইড তৈরি করা হয়েছে, যেগুলো দেখে ক্লাসটিতে অংশগ্রহণ করলে আমাদের জন্য মানে একটু বুঝতে একটু সুবিধা তুলনামূলকভাবে বেশি হবে নিয়মগুলো যদি আমরা দেখি। তো আমি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আজকের ক্লাসটি, তোমাদের আশা করব যে তোমরা খুব মনোযোগের সাথে ক্লাসটি করবে এবং তোমাদের আসলে এই মানে বাংলা যে লেখার দক্ষতা, যেটা লিখন দক্ষতা, এটা খুবই জরুরি একটি বিষয় বোঝাটা। তো তোমাদের স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করছি। দেখো, আজকে আমি যেই অংশটুকু পড়ার জন্য ঠিক করেছি, যেটা আলোচনা করব তোমাদের সাথে, যুক্ত ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব আর হচ্ছে বাংলা বানানের নিয়ম নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যুক্ত ব্যঞ্জনের চলে যাব। আর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি চৌধুরী রাশেদুল নবী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। শুরুতেই দেখো যুক্ত ব্যঞ্জন বর্ণ। যুক্ত ব্যঞ্জন বর্ণ কি? যুক্ত কথাটা দিয়ে আমরা বুঝতে পারি যে একাধিক ব্যঞ্জন বর্ণ যেখানে যুক্ত হবে সেটিকে যুক্ত ব্যঞ্জন বর্ণ বলে। আমরা যদি বইয়ের একটি সংজ্ঞা নেই আর কি, তাহলে দেখা যায় দুটি বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সেই ব্যঞ্জন ধ্বনিগুলো একত্রে উচ্চারিত হয়। পাশাপাশি এই যে যেমন এখানে একটা ব্যঞ্জন ইয়জ আছে, এই দুইটা কিন্তু একটা যুক্ত, যেমন এই যে কয়ত আছে। এভাবে দুইটি ব্যঞ্জন বর্ণ যখন পাশাপাশি একত্রে উচ্চারিত হয়, এরূপ যুক্ত ধ্বনির দোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জন বর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হয়, যেটি আমি বলছিলাম। যেমন এখানে যে যুক্ত কথাটিতে একটি কয়ত আছে, ব্যঞ্জন কথাটিতে একটি ইয়জ আছে, এগুলোই আসলে যুক্ত ব্যঞ্জন ধ্বনি। তো একটি উদাহরণ এখানে দেখো, তক্তা। তক্তা শব্দটিতে আমরা দেখছি যে এখানে বর্ণগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। কোন কোন বর্ণ শব্দটির মধ্যে আছে তার মধ্যে দেখা যাচ্ছে আমরা এই যে পরপর ক এবং ত, এই দুইটি ব্যঞ্জনের মধ্যে আমরা কোনো স্বরবর্ণের চিহ্ন পাচ্ছি না মাঝখানে, যার জন্য এই যে আমাদের ক এবং ত, এই দুইটি মিলে আমাদের একটি কয়ত একটি বর্ণ গঠিত হয়েছে। এটি একটি যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন যাই বলুন। এভাবে দুইটি ব্যঞ্জন বর্ণ পাশাপাশি থেকেই একটি যুক্ত ব্যঞ্জন গঠন করে। আমরা সাধারণ যে শব্দগুলো যদি আমরা দেখি,
আমাদের শব্দগুলো কিন্তু তৈরি হয় কিভাবে? একটি স্বর, একটি ব্যঞ্জন, আবার একটি ব্যঞ্জন, একটি স্বর। মানে প্রত্যেকটি ব্যঞ্জনের সাথে একটি, একটি করে স্বর থাকে। এটি সাধারণত। কিন্তু যদি পরপর ২ টি ব্যঞ্জন যুক্ত হয়ে অ্যা একত্রিত হয়ে কোনো একটি যুক্ত ব্যঞ্জন তৈরি করে, তখনই কিন্তু আমরা এ ধরনের যুক্ত ব্যঞ্জনগুলো পাই। তো বাংলা ভাষায় সাধারণত ৩ ভাবে এই সংযুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে। সেই ৩ ভাবে কি, কি? একটি হচ্ছে কার, অর্থাৎ স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ সেই কার যোগে গঠিত হতে পারে, ফলা যোগে গঠিত হতে পারে। আর ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ এই ২ টি মিলে গঠিত হতে পারে। মানে সেটা কিন্তু ফলা না। ২ টি ব্যঞ্জন বর্ণ পরপর যদি যুক্ত হয়। আমরা জানি যে ফলা নির্দিষ্ট আছে। ৬ টি ফলা আমাদের আছে। আমরা গত ক্লাসে কিন্তু ফলার উচ্চারণ করেছিলাম। তো সেই ৬ টি ফলা ছাড়া অন্যান্য যেই যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো আছে, তারা যেমন এই যে ক এবং ত, এখানে তো কোনো ফলা নাই। এভাবে যুক্ত হতে পারে। তাহলে এই ৩ ভাবে আমরা কিন্তু কার যোগে, ফলা যোগে এবং ব্যঞ্জন বর্ণের সাথে আরেকটি ব্যঞ্জন বর্ণ যুক্ত হই। ১ম এ আমরা দেখব কার যোগে কিভাবে গঠিত হয়। আমরা জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যখন ব্যঞ্জন বর্ণের সাথে সে বসে, তখন তাকে আমরা কার বলি। এই কার ১০ টি আছে বাংলায়। যদি আমরা সবাই জানি আসলে এটি। তবুও আমি একবার দেখালাম যে স্বরে আ থেকে শুরু করে আমাদের একদম দীর্ঘ উ পর্যন্ত ১০ টি কার আছে। শুধু স্বরে অ যেটি ১১ টি স্বরবর্ণের মধ্যে স্বরে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। বাকি সবগুলো স্বরবর্ণেরই সংক্ষিপ্ত রূপ বা কার আছে এবং এরা ব্যঞ্জন বর্ণের সাথে যখন যুক্ত হয় তখন এরা কার রূপে উচ্চারিত হয়। এভাবে আমাদের যুক্ত বর্ণ গঠিত হতে পারে। আরেকটি হয় ফলাযোগে, অর্থাৎ আমাদের ব্যঞ্জন বর্ণের সাথে ফলা যুক্ত হতে পারে। আমরা কিন্তু বলেছি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যেটি সেটিকে ফলা বলা হয়। এই ফলা ৬ টি। সুস্পষ্টভাবে দেখো এখানে যে এই ৬ টি ফলা আছে আমাদের, যার মধ্যে রয়েছে ন, আমাদের ব, ম, জ, র এবং ল। এই ৬ টি ফলা আমাদের আছে এবং এইখানে আমরা সেসব শব্দ দেখাচ্ছি যে ন ফলা যোগে চিহ্ন, রত্ন, পূর্বাহ্ন ইত্যাদি শব্দ গঠিত হয়েছে। ব ফলা যোগে বিশ্বাস, নিঃস্ব, লম্বা এই শব্দগুলো হতে পারে। ম ফলা যোগে তন্ময়, পদ্ম, আত্মা, জ ফলা যোগে এইভাবে কিন্তু আমরা দেখি ফলা যোগে শব্দগুলো গঠিত হতে পারে এবং এই ফলার উচ্চারণ নিয়ে গত ক্লাসে আমি আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা ফলার উচ্চারণগুলোতে তোমরা লক্ষ্য করেছো কিভাবে উচ্চারিত হবে। কোনো কারণে কেউ যদি সেই ক্লাসটি মিস করো তাহলে এটা কিন্তু ক্লাসটি আছে, তোমরা একটু পেছনে গিয়ে ক্লাসটি দেখে নিবে। সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল ফলার উচ্চারণ। তো যাই হোক, আমরা এই ৬ টি ফলা যোগে গঠন করতে পারি। আরেকটি নিয়ম বলা হয়েছে বাংলা স্বরবর্ণের সঙ্গেও কিন্তু ফলা যুক্ত হয়। অনেকে চিন্তা করে যে ফলা তো শুধু ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হবে। না, স্বরবর্ণের সাথেও কিছু, কিছু শব্দে ফলা যুক্ত হয়। যেমন দেখো অ্যাপোলো, অ্যাটম, অ্যাটর্নি, জফলা যুক্ত হয়েছে কিন্তু এই শব্দগুলোর সাথে। এভাবে স্বরবর্ণের সাথে কিছু ক্ষেত্রে, খুব বেশি নয়, অল্প কিছু ক্ষেত্রে ফলা যুক্ত হতে পারে। বাংলা যুক্ত ব্যঞ্জনের সাথে কার এবং ফলা যুক্ত হয়ে শব্দ গঠিত হতে পারে। এখানে আমরা দেখছি সন্ন্যাসী, এটা একটা যুক্ত ব্যঞ্জন। তার সাথে দেখো ফলা, আবার তার সাথে কার। ২ টাই যুক্ত হয়েছে। এভাবে যুক্ত ব্যঞ্জনের সাথে যেমন এখানে ক্ষীয় একটি যুক্ত বর্ণ, তার সাথে ম ফলা যুক্ত হয়েছে। সন্ধ্যা একটি যুক্ত বর্ণ, ন এবং ধ এর যুক্ত। তার সাথে দেখো কার আছে, আবার ফলাও আছে। জফলা আছে, আবার আকার আছে। এভাবে আমরা দেখি যে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে কারও যুক্ত হতে পারে, আবার ফলাও যুক্ত হতে পারে। আবার ২ টিও একসাথে যুক্ত হয়ে আমাদের যুক্ত ব্যঞ্জন গঠন করতে পারে। ফলা ব্যতীত ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ যুক্ত হলে তাকে সংযুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন বলে। এটা কিন্তু ১ম এ আমি বলেছি যে যখন আমরা জানি যে ৩ ভাবে আমাদের যুক্ত ব্যঞ্জন হয়, সেটি হচ্ছে কার যোগে গঠিত হতে পারে, ফলা যোগে গঠিত হতে পারে, আবার একটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে আরেকটি ব্যঞ্জন বর্ণ। এই যে একটি ব্যঞ্জন বর্ণের সাথে আরেকটি ব্যঞ্জন বর্ণ, মূলত এই যুক্তিটাকেই, এই সংযুক্তিটাকেই কিন্তু যুক্ত ব্যঞ্জন বর্ণ বলে এবং এই যুক্ত ব্যঞ্জন বর্ণের বহুল ব্যবহার রয়েছে। এবং তুমি দেখো এই যে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো, সেগুলো কিন্তু আবার ২ টি বর্ণের সাহায্যে গঠিত হতে পারে। আমরা যেমন এই যে ইয়, জ দেখছি এখানে, বা এই যে কয় তো দেখছি, ক এবং ত যুক্ত হয়েছে। এভাবে ২ টি বর্ণের সাথে যুক্ত হতে পারে। আবার ২ এর অধিক বর্ণের সঙ্গেও কিন্তু যুক্ত বর্ণ তৈরি হতে পারে। যদিও ২ এর অধিক সঙ্গে সংযুক্ত এটা একটু কম, ২ টি বর্ণ যোগে গঠিত যুক্ত বর্ণের ব্যবহারই বেশি। আমরা উদাহরণের সাহায্যে
আমরা কিন্তু এটা বোঝার চেষ্টা করতে পারি যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ কোনো ফলা সেখানে থাকবে না, যুক্ত হয়ে কিভাবে শব্দ গঠন করতে পারে, যুক্ত ব্যঞ্জন গঠন করতে পারে। কখনো ২ টি যুক্ত বর্ণ, কখনো ২ এর অধিক যুক্ত বর্ণ, ৩ বা ৪ এরকমও যুক্ত বর্ণ গঠন হতে পারে। এখন আমরা দেখছি ২ বর্ণের সহযোগে গঠিত যুক্ত বর্ণ। যেমন এখানে দেখো ক, ক যুক্ত হয়েছে। কয় ক যেটাকে আমরা বলছি, পাক্কা, ছক্কা, চক্কর বেশ কিছু শব্দ। কয় ত যুক্ত হয়ে রক্ত, শক্ত, ভক্ত হতে পারে। কয়ের সাথে স যুক্ত হয়ে ক্ষীয় যেটা হয় শিক্ষা, বক্ষ, রক্ষা। এইভাবে আমরা উ, ক, উ ওর সাথে গ, উ ওর সাথে ঘ, চয় চ, চয় ছ, জয় জয় দেখো উজ্জীবন, উজ্জীবিত। এভাবে বিভিন্ন যুক্ত বর্ণ আরো অনেক আছে, অনেক আছে। আমি উদাহরণ দিলে অনেক উদাহরণ দেওয়া যায়। কিন্তু আমি বোঝার সুবিধার্থে ৮-১০ টি উদাহরণ নিয়েছি। কিন্তু আমরা দেখব এই ধরনের ২ টি ব্যঞ্জন যুক্ত হয়ে আমাদের কিন্তু অনেকগুলো যুক্ত বর্ণ গঠন হতে পারে। আর ২ এর অধিক আমি আগেই বলেছি এগুলো তুলনামূলক একটু কম। আর ২ এর অধিক বলতে কিন্তু তোমার ৩ টি ব্যঞ্জন বর্ণ হতে পারে, আবার ৪ টি ব্যঞ্জন বর্ণ হতে পারে। এরকম আরকি ২ টির চেয়ে বেশি। বলা হয়েছে বাংলা ভাষায় ২ এর অধিক বর্ণ সংযোগে কিছু সংযুক্ত বর্ণ গঠিত হয়। যেমন এই যে দেখো ক্ষীয়, এখানে কিন্তু ৩ টি বর্ণ আছে। ক, মূর্ধন্য ষ, তার সাথে যুক্ত হচ্ছে ম ফলা। যেমন এই যে সূক্ষ্ম, লক্ষ্মী শব্দগুলোতে আমরা দেখছি এটা যুক্ত হয়েছে। আর এখানে দেখো ন, দন্ত ন যেটা, ত, র ফলা, জ ফলা। তার মানে কি ৪টি বর্ণ কিন্তু এখানে যুক্ত হয়ে গেল। ২ টি বর্ণ আর ২ টি ফলা। এই যে স্বাতন্ত্র শব্দটা দেওয়া হচ্ছে। তার মানে কোথাও ৩ টি হতে পারে, কোথাও ৪ টি হতে পারে। এরকম প্রচুর আমরা কিন্তু যুক্ত বর্ণের উদাহরণ আমরা আমাদের ভাষায় পেয়ে থাকি। তাহলে আমরা বুঝলাম যে ২ টি বর্ণ মিলেই বেশিরভাগ ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন গঠিত হয়। কখনো, কখনো ২ এর অধিক ব্যঞ্জন মিলেও যুক্ত বর্ণ গঠিত হতে পারে। যুক্ত বর্ণের আলোচনা আমাদের এইটুকুই ছিল। তো আশা করছি যুক্ত ব্যঞ্জন সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। যে মূলত ২ টি ব্যঞ্জন বর্ণ একসাথে যুক্ত হয়ে এই যুক্ত ব্যঞ্জন বর্ণ গঠন করে এবং এই যুক্ত ব্যঞ্জনগুলো কখনো ২ টি বর্ণ মিলেও গঠিত হয়, কখনো ২ এর অধিক ব্যঞ্জন বর্ণ মিলেও গঠিত হয়। আমরা এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনাটিতে প্রবেশ করব, যেটি হচ্ছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম। আমরা প্রমিত বাংলা শব্দটি এত শুনি এবং আমরা কিন্তু শিক্ষিত জনেরা আমরা প্রমিত বাংলা বানানের নিয়মগুলো জেনে আমরা শুদ্ধ করে বাংলা ভাষার ব্যবহার করব, লিখব। এটা আমরা নিজেরাও যেমন প্রত্যাশা করি, সকলেই তেমন প্রত্যাশা করে। কিন্তু সেই জন্য আমাদের নিয়মগুলো চর্চায় থাকতে হবে। তুমি জানো যে ১৯ শতকের আগে কিন্তু বাংলার নিয়ম বলতে তেমন কিছু ছিল না। আমাদের গদ্য সাহিত্য শুরুই হয়েছে ১৯ শতকে। ১৮০০ সালে তোমরা জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, ১৮০১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বিভাগ প্রতিষ্ঠা, তারপরে কিন্তু মূলত গদ্যের যাত্রা শুরু হয়। তো তার আগ পর্যন্ত সব তোমার কবিতার ভাষাই ছিল এবং যখন গদ্যের চর্চা শুরু হলো তখন ধীরে ধীরে এই বানানের বিষয়ে আমাদের মনীষীগণ বা ভাষা নিয়ে যারা ভাবেন তারা চিন্তা করলেন যে বানানের একটা শৃঙ্খলা দরকার। কারণ আমাদের ভাষায় প্রচুর সংস্কৃত শব্দ রয়েছে। এই সংস্কৃত শব্দের পাশাপাশি আবার অর্ধ তৎসম শব্দ রয়েছে, তদ্ভব শব্দ রয়েছে, দেশি শব্দ আছে, প্রচুর পরিমাণে আবার বিদেশি শব্দ আছে। আবার দেখা যাচ্ছে যে সাধু রীতির যেই ব্যবহারগুলো ছিল বই পুস্তকে একসময়, সময়ের বিবর্তনে সাধু রীতি থেকে ধীরে ধীরে চলিত রীতির দিকে সেগুলো পরিবর্তিত হতে থাকে। ফলে বিভিন্ন রকম আমাদের বানান সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। বলা হয়েছে ২০ এর দশকে ১৯০০ মানে ২০ শতকের যে ২০ এর দশক, তখন বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয় তারা ১ম একটু চেষ্টা করে যে বানানের একটি নিয়ম প্রচলন করার জন্য। পরে খুব গুরুত্বপূর্ণ যে কাজটি হয়েছে সেটি হচ্ছে ৩০ এর দশকে অর্থাৎ ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বানানের একটি নিয়ম নির্ধারণ করে। এটি ছিল বাংলা বানানের নিয়ম সুনির্দিষ্টকরণের প্রথম কোনো খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা বলতে পারি এবং সেটা ১৯৩৬ সালে। এবং এই যে ১৯৩৬ সালে যে নিয়মটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তন করেন, সেই নিয়মটি আমরা যদি মানে দেখি যে এখনো কিন্তু সেই নিয়মটি আমরা পালন করছি অধিকাংশ ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মটিকেই পালন করা হচ্ছে। আমাদের বাংলাদেশে উম আমাদের বাংলা একাডেমি
কিছু পরিবর্তিত করে নতুন কিছু নিয়ম কানুন করেছে। কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মটি ছিল ১৯৩৬ সালে, এটি ছিল আমাদের বাংলা বানানের নিয়ম কানুন সুনির্দিষ্টকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা অন্যান্য বিভিন্ন যারা পণ্ডিত ব্যক্তিরা ছিলেন, তারাও কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মটিকে তৎকালে সমর্থন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে নিয়ম কানুন প্রবর্তন করেছে, আমি এই নিয়ম কানুনকে সমর্থন করি। এভাবে কিন্তু উনি তার কথায় বলেছেন। ফলে দেখা যায় ওই নিয়মটি এখন পর্যন্ত আসলে চলে আসছে। ১৯৪৭ সালে যখন দেশ বিভাগ হলো, আমাদের এখানে কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামে ২ টি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। তখন কিছু, কিছু প্রতিষ্ঠান বিভিন্ন সময় বানানের সংস্কারের চেষ্টা করেছে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। আমরা দেখব যে বিশেষ করে উর্দু, ফার্সিকে চাপিয়ে দেওয়ার একটি প্রভাব এবং সরকারি তৎকালীন যে পাকিস্তান সরকার, তাদের এই প্রচেষ্টাগুলো ছিল। বিভিন্ন কারণে বাংলা বানান এবং লিপি সংস্কারের চেষ্টাটি সফল হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পরে ১৯৮৮ সালে খুব একটি গুরুত্বপূর্ণ কাজ করে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি। তারা একটি কর্মশালা করে, যেটা করে হচ্ছে ১৯৮৮ সালে। এবং এই কর্মশালাটির মাধ্যমে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তারা বানানের একটি খসড়া নিয়ম প্রস্তুত করে। এবং আমরা দেখব যে এই খসড়া নিয়মটি প্রস্তুত করেছিলেন এনসিটিভি। মূলত তাদের উদ্দেশ্য ছিল প্রাথমিক, মাধ্যমিক এইসব পর্যায়ে পাঠ্যপুস্তকে কোন ধরনের বানান ব্যবহার করা হবে এই বিষয়ে তারা একটি সিদ্ধান্ত নিয়ে বানানের একটি খসড়া তৈরি করেন। এবং তারপরে আমরা দেখব যে বাংলা একাডেমি বাংলা বানানের একটি নিয়ম তারা দেয় আমাদেরকে। এবং বাংলা একাডেমির যে একটি বিশেষজ্ঞ কমিটি সেই বানানের নিয়মটি প্রবর্তন করেন, তার মধ্যে ছিলেন প্রফেসর আনিসুজ্জামান, প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান, জনাব জামিল চৌধুরী এবং জনাব বশির আল হেলাল। এই ৪ জন সদস্য বিশিষ্ট যে বিশেষজ্ঞ কমিটি, তারা বাংলা একাডেমির হয়ে একটি নিয়ম পুস্তিকা আকারে প্রকাশ করেন। এটা ছিল আমাদের ১৯৯২ সালে। খুবই গুরুত্বপূর্ণ কাজ আমাদের স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে। এই ১৯৯২ সালে এসে আমরা কিন্তু বাংলা একাডেমি বাংলা বানানের নিয়ম একটা পুস্তিকা আকারে প্রকাশ করলাম। এবং আমরা দেখলাম যে ৪ জন বিশেষজ্ঞ সেখানে ছিলেন। তারা এই বিষয়টিকে পরামর্শ দেন। তাদের দিক নির্দেশনায় ১৯৯২ সালে এই খুবই গুরুত্বপূর্ণ কাজটি বাংলা একাডেমি সম্পন্ন করে। যদিও তারা ১৯৮৮ সালে এনসিটিভির প্রবর্তিত নিয়ম থেকে শুরু করে কলকাতা বিশ্ববিদ্যালয় এসব নিয়ম কানুনও পর্যালোচনা করে, সেখান থেকেও তারা অনেক সহযোগিতা গ্রহণ করে। তারপরেও ১৯৯২ সালে বাংলা একাডেমির এই যে বাংলা বানানের নিয়মের প্রবর্তন, এটি আমাদের বলা যায় যে বাংলা বানানের নিয়ম কানুন এই ক্ষেত্রে খুবই একটি যুগান্তকারী একটি পদক্ষেপ। এবং ২০০০ সালে এসে এই নিয়মের কিছু সংশোধন করা হয়। আমরা জানি ভাষা একটি চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়ায় অনেক পরিবর্তন আসে। অতীত থেকে এখন পর্যন্ত অনেক পরিবর্তন এসেছে, আরো আসবে। তো যাই হোক, ২০০০ সালে এসে ওনারা কিছু পরিবর্তন করেন। এখন আমরা দেখব যে বাংলা একাডেমি তৎসম শব্দের ক্ষেত্রে কি কি নিয়ম দিয়েছে। আমরা জানি যে বাংলা একাডেমি তাদের বাংলা বানানের নিয়মে তৎসম শব্দের ব্যবহার সম্পর্কে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব বা নিয়ম কানুন সেখানে দিয়েছে, যার মধ্যে একটি ছিল তৎসম, অর্থাৎ বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান যথাযথ এবং অপরিবর্তিত থাকবে। যেই শব্দগুলো, একটু খেয়াল করতে হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা আছি, যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলোকে অবিকৃত ভাবে ব্যবহার করতে হবে, সেখানে কোনো পরিবর্তন সাধনের প্রয়োজন নেই। ১.২ যে নিয়মটি বলা হয়েছে, তবে যেসব তৎসম শব্দ রস্বই দীর্ঘই বা রস্ব দীর্ঘ, এটা রস্ব হবে, আমার প্রিন্টিং মিস্টেক হয়েছে, রস্ব দীর্ঘ উভয়ই শুদ্ধ, সেই সব শব্দে কেবল রস্বই এবং রস্ব অথবা তার কার চিহ্ন ব্যবহৃত হবে। আমরা জানি কিছু শব্দ যেগুলোতে রস্বই দীর্ঘই দুইটাকেই শুদ্ধ করে
প্রচলন করা ছিল। যেমন ধরো একটি শব্দ যদি আমরা বলি, এখানে বেশ কিছু উদাহরণ আমরা দিয়েছি। যেমন কিংবদন্তি, একসময় দীর্ঘিকার দিয়ে অনেকে লিখতেন। তো বলছে যে না, শুধু রস্বইকারই দিতে হবে। খঞ্জনি, চিৎকার, খুব সহজ একটা শব্দ যদি বলি যে পদবী। পদবী শব্দটি অনেকেই কিন্তু আমরা দীর্ঘইকার দিয়ে অনেক সময় লিখে ফেলি। বাংলা একাডেমি বলছেন এই জাতীয় শব্দ যেগুলোতে হ্রস্বই এবং দীর্ঘই দুইটাই শুদ্ধ বলে প্রচলিত আছে, 1992 সালে কিন্তু তারা সুনির্দিষ্ট করে দিলেন যে এই ক্ষেত্রে শুধু আমাদের হ্রস্বইকার ব্যবহার করতে হবে। এই যে তুমি দেখো বাড়ি, পাখি, হাতি, এইসব শব্দগুলোতে দেখবে দুই ধরনের বানানই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। বাংলা একাডেমি সুনির্দিষ্ট করে দিয়েছেন এইসব ক্ষেত্রে আমরা যেন হ্রস্বইকার ব্যবহার করি, এবং যেগুলো হ্রস্বকার দীর্ঘকার দুইটি চলবে সেই ক্ষেত্রে শুধু হ্রস্বকার। সূচিপত্র, উড়না, উষা শব্দগুলোতে শুধু হ্রস্বকার ব্যবহার করতে হবে, দীর্ঘকার ব্যবহার করা যাবে না। 1-3 যে কথাটি বলা হয়েছে, রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। যেসব শব্দগুলোতে রেফ আছে সেখানে ব্যঞ্জন বর্ণ দিতে হবে না। যেমন চয়ের সাথে এখানে রেফ আছে, তাহলে চয় চয় হবে না, অর্চনা। অর্জন, জয়ের সাথে রেফ আছে, জয় জয় হবে না। অর্থ, থয়ের সাথে রেফ আছে, থয় থয় হবে না। তোমার মনে হতে পারে যে আমরা তো এইসব শব্দ ভুল করি না, অর্থ বা অর্ধ বা কর্দম, কর্তন, এখানে তো তয় তয় দিয়ে কর্তন লিখেছে। এই ধরনের উদাহরণ তেমন পাওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিক। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব আমরা অনেককেই ভুল করে করে ফেলতে দেখি কিছু কিছু শব্দে। যেমন তার মধ্যে একটি শব্দ এখানে আছে, দেখো, মূর্ছা। এটি অনেক জায়গায় অনেকে চয় ছয় দিয়ে ফেলেন, কিন্তু সুনির্দিষ্ট নিয়ম আছে যে রেফযুক্ত বর্ণকে দ্বিত্ব করা যাবে না। সূর্য, অনেকে জয়ের সাথে জয় রেফ দিয়ে ব্যবহার করে ফেলেন, কিন্তু মনে রাখতে হবে জয়ের উপর রেফ আছে, আবার জ ফলা হবে না। এরকম কিছু খুব ভুল করা কিছু শব্দের মধ্যে রয়েছে ধৈর্য, কার্যালয়, তারপরে এই জাতীয় কিছু শব্দ আমার মনে পড়ছে। ধৈর্য এবং কার্যালয় শব্দটি প্রচুর ভুল আমি কিন্তু দেখেছি। জয়ের উপরে রেফ আছে, তাহলে কার্যালয়তে কিন্তু জয় রেফ যেহেতু, আবার জ ফোলা কিন্তু হবে না। জর্দা বানানটি যদি দেখো, জর্দা, দয়ের উপরে রেফ আছে, এখানে নাই উদাহরণটি, কিন্তু এটি আমার মনে পড়লো যে দয়ের উপরে রেফ আছে, তারপরেও দেখা যায় জর্দা বানানে অনেক জায়গায় দয় দয় রেফ এইভাবে দেওয়া আছে। নিয়মটি একটু মনে রাখতে হবে যে রেফের পরে ব্যঞ্জন বর্ণ দিতে হবে না, অর্থাৎ যেই বর্ণটির সাথে রেফ যুক্ত হবে সেটি দিতে হবে না। সহজ একটি নিয়ম মনে রাখলে অসংখ্য শব্দের শুদ্ধ বানান আমরা করতে পারব। এরপরের নিয়মে আসো। সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ময়ের স্থানে অনুস্বার লেখা হবে। সন্ধির নিয়মে বলেছে যদি ক খ ক খ পরে থাকে, ক খ গ ঘ যদি পরে থাকে, তাহলে ম হবে, ময়ের জায়গায় অনুস্বার হবে। যেমন এই যে অহংকার, অহম, অহম ম আছে কিন্তু অহম যোগকার, অহংকার। ভয়ম যোগ কর, ভয়ঙ্কর। সম যোগ গীত, সঙ্গীত। এইভাবে আমরা দেখবো যে সন্ধির ক্ষেত্রে তোমার যদি প্রথম শব্দের শেষে যদি ম থাকে এবং দ্বিতীয় শব্দের শুরুতে যদি ক খ গ ঘ থাকে, তাহলে এখানে ময়ের স্থলে অনুস্বার হবে। আর অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ সন্ধির এই নিয়ম যেখানে থাকবে না কোন মৌলিক শব্দ, অথবা সন্ধির এই নিয়মটি ম প্লাস ক বর্গীয় বর্ণ নাই, সেখানে কিন্তু উ দিয়ে লিখতে হবে। যে অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, গঙ্গা বা লঙ্ঘন, এইসব শব্দ কিন্তু সন্ধিবদ্ধ নয়, ফলে এখানে উ স্থলে অনুস্বার হবে না। এগুলোর ক্ষেত্রে উ দিয়ে লিখতে হবে। সংস্কৃত, এর পরের নিয়মটি দেখি। সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দে দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হর্ষ ই ব্যবহার করা হয়। ইন প্রত্যয়ান্ত, যেমন গুণী, গুণ যোগ ইন, গুণী, দীর্ঘ ইকার কিন্তু ব্যবহার করা হয়েছে, কিন্তু এই দীর্ঘ ইকারান্ত রূপ আবার যদি সমাসবদ্ধ হয় তখন সেখানে হ্রস্ব ইকার হয়। যেমন দেখো গুণীজন, গুণী যে জন, বা প্রাণীবিদ্যা, এখানে কিন্তু প্রাণী বানানে দীর্ঘ ইকার, কিন্তু প্রাণীবিদ্যা এটির মধ্যে আবার হ্রস্ব ইকার হয়েছে। তবে এটার আবার আরেকটি কথা বলা হয়েছে বাংলা একাডেমির নিয়মে, তবে এগুলো সমাসবদ্ধ রূপে দীর্ঘ ইকারের ব্যবহারও চলতে পারে। এই বানানটা নিয়ে কিন্তু প্রচুর কথা বলে মানুষ। অনেক জায়গায় দেখি যে অনেক বিভ্রান্তি, যে প্রাণীবিদ্যা দীর্ঘ ইকার দিয়ে কি লেখা যাবে,
নাকি রস্বইকার দিয়ে লিখতে হবে? সুস্পষ্টভাবে বাংলা একাডেমি বলছে যে এই ইন প্রত্যয়ান্ত শব্দে দীর্ঘইকার হবে, কিন্তু সেটা সমাসবদ্ধ হলে সেটি কিন্তু আবার রস্বইকার হয়ে যাবে। তবে সমাসবদ্ধ রূপেও এটা আমরা দীর্ঘইকার দিতে পারি। এই যে একটি আসলে স্ববিরোধী নিয়ম বলা হলো, যার জন্য বিভ্রান্তিটা বেশি সৃষ্টি হয়। তবে আমরা বুঝতে পারলাম যে সমাসবদ্ধের ক্ষেত্রেও আমরা কিন্তু দীর্ঘইকার ব্যবহার করতে পারব। আরেকটি কথা আছে, ইন প্রত্যয়ান্ত শব্দের শেষে তয়ব বা তা প্রত্যয় যুক্ত হলে রস্বইকার হবে। তবে এটার ক্ষেত্রে আমি নিজে যেটা আমি মনে করি, আমি যদি আমার ব্যক্তিগত অভিমত মনে করি, তাহলে আমার কাছে মনে হয় যে সমাসবদ্ধ রূপেও আমরা দীর্ঘইকারের দরকার নেই। আমরা ওই প্রথম নিয়মটাকেই যদি পালন করি, যে ইন প্রত্যয়ান্ত হলে আমরা দীর্ঘইকার দিব আর সমাসবদ্ধ হলে আমরা রস্বইকার দিয়ে দিব। আমার মনে হয় যে তাহলে একটি বানানের সরলীকরণ হয়। আসলে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে অনেক নিয়ম, আরো পরিবর্তন হবে। তো তোমরা একটা নিয়মকে ফলো করলে তোমার জন্য সুবিধা হবে। তবে কেউ যদি ইচ্ছা করে তাহলে সমাসবদ্ধ শব্দে দীর্ঘইকার দিতে পারে। আর ইন প্রত্যয়ান্ত শব্দে যদি তয় বা অথবা তা প্রত্যয় যুক্ত হয়, তাহলে কিন্তু আবার সেটা সবসময় রস্বইকার হবে। কিরকম? আমরা যেমন উদাহরণ এখানে আমি দেইনি, কিন্তু দুই একটা উদাহরণ আমি তোমাদের দেই। তয়বৎ বা তা প্রত্যয় যুক্ত হলে বলেছে যে রস্বইকার হয়। সেটা কিরকম? যেমন ধরো, যদি তুমি বলো যে উম, তোমার হয়তো হয় যে বিরোহী, বিরোহিতে হয় দীর্ঘী, কিন্তু বিরোহিত্ব, আচ্ছা সেটা বিরোহিত্ব শব্দটা অংশীদারি, এই বানানটা আমরা নিই। অংশীদারি, অংশীদারিতে কিন্তু আমরা দেখি অংশীদারি রয় দীর্ঘী, কিন্তু অংশীদারিত্ব, ওই অংশীদারিত্ব যখন হবে তখন অংশীদারিত্ব তয় ব হওয়ার কারণে ওই অংশীদারি যেটা রয় রশ্মিতে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু তোমরা দেখবে। এই জন্য এই তয় ব বা তা প্রত্যয় যুক্ত হলে আগের যে দীর্ঘইকারটি সেটি রস্বইকারে পরিণত হয়ে যায়। এরপরের নিয়মে আমরা আসি। বিসর্গের একটি নিয়ম বলা হয়েছে যে শব্দের শেষে বিসর্গ থাকবে না। এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এবং আমার মনে হয় এটা আমাদের বানান সরলীকরণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রেখেছে। আগে আমরা শব্দের মধ্যে যেমন বিসর্গ দেখতাম, শব্দের শেষেও বিসর্গ দেখতাম। বাংলা একাডেমি বলে দিলেন যে শব্দের শেষের বিসর্গগুলো থাকবে না, শব্দের মধ্যে বিসর্গগুলো থাকবে। তুমি লক্ষ্য করবে যে ইতস্তত, কার্যত, ক্রমশ এইসব শব্দগুলোতে আগে বিসর্গ দেওয়া ছিল শব্দের শেষে, এখন সেগুলো আর থাকবে না। এখন সেক্ষেত্রে এই শব্দগুলো কিন্তু ওকারান্ত উচ্চারিত হবে, অন্ত ওকারান্ত হবে। যেমন ইতস্তত, কার্যত, অন্তটা গিয়ে ওকারান্ত হয়ে যায়, কিন্তু বিসর্গের ব্যবহার তোমার লেখার ক্ষেত্রে দরকার হবে না। এছাড়া আরো কিছু শব্দের কথা বলেছে যে শব্দের মধ্যে বিসর্গ সেখানে বর্জন করতে হবে কিছু কিছু শব্দে, যেমন দুস্থ, নিস্তব্ধ, নিস্পৃহ, এগুলোতে বিসর্গ দরকার নেই। আর যেগুলোতে একান্ত বিসর্গ থাকতেই হবে, যেমন দুঃখ বা এই জাতীয় শব্দগুলো, যে এখানে বিসর্গের জন্য কি হচ্ছে, পরবর্তী বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হচ্ছে, আমরা বিসর্গের উচ্চারণে পড়েছিলাম সেগুলো, সেই সব ক্ষেত্রে তো বিসর্গ রাখতেই হবে। কিন্তু যেখানে অতটা প্রয়োজন নেই সেসব ক্ষেত্রে বিসর্গকে তুলে দিতে হবে, আর শব্দের শেষের বিসর্গ একেবারেই থাকবে না। অতৎসম শব্দ, এই ছিল তৎসম শব্দের আমাদের নিয়মগুলো, 6টি নিয়ম ছিল আমাদের। আশা করি নিয়মগুলো আমরা বুঝতে পেরেছি। খুব বেশি নিয়ম নয়, অথচ প্রচুর শব্দ কিন্তু এইসব নিয়মের মধ্যে দিয়ে আমরা শুদ্ধ করতে পারবো। অতৎসম শব্দ, তার কিছু নিয়ম আমরা দেখি। অতৎসম বলতে তো তুমি বুঝতে পারছো, তৎসম ছাড়া যেগুলো আছে, অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি এবং মিশ্র শব্দ। তার মধ্যে আমরা দেখছি যে প্রথমে যে নিয়মটি দিয়েছে রস্বই, দীর্ঘই, হ্রস্ব এবং দীর্ঘ, এই সকল বলছে সকল অতৎসম শব্দ, অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দ, এইগুলোতে কেবল রস্বই এবং হ্রস্ব এবং এদের কাট চিহ্ন ব্যবহার হবে। দীর্ঘই, দীর্ঘ অতৎসম শব্দে একেবারেই ব্যবহার করার দরকার নেই। এমনকি স্ত্রীবাচক বা জাতিবাচক শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। অনেকেই মনে করেন যে দীর্ঘইটা, বিশেষ করে দীর্ঘইকে স্ত্রীবাচক প্রত্যয় হিসেবে আমরা আলাদাভাবে পড়েছিও, কিন্তু বাংলা ব্যাকরণে আছে যে অনেক ক্ষেত্রে দীর্ঘই যুক্তকার করলে সেগুলা, দীর্ঘই যুক্ত শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীবাচকতা বুঝায়। তো কিন্তু বাংলা একাডেমি বলছে যে আমাদের স্ত্রীবাচক, জাতিবাচক শব্দ এগুলোতে আমরা রস্বইকার আমরা কিন্তু ব্যবহার করব যদি সেগুলো অতৎসম শব্দ হয়, তৎসম শব্দে না। তৎসম শব্দে আবার দীর্ঘইকার ব্যবহার করব, কিন্তু অতৎসম শব্দে আমরা এগুলার রস্বইকার ব্যবহার করব। যেমন দেখো, এই যে গাড়ি, চুরি, দাড়ি, বাড়ি, এই বাড়ির কথা আগে বলছিলাম, বাড়ি, শাড়ি, তরকারি, এইসব শব্দগুলোতে অনেকে
দীর্ঘইকার হ্রস্বইকার দুই রকম দেয়, কিন্তু যেহেতু এগুলো অতঃসম শব্দ, এখানে তোমার শুধুই হ্রস্বইকার হবে। আর স্ত্রীবাচক শব্দ কিন্তু এই যে নানি, দাদি, চাচি, মামি, এগুলো কিন্তু বলাই হয়েছে যে অতঃসম শব্দ যদি স্ত্রীবাচকও হয়, সেগুলো কিন্তু আমরা হ্রস্বইকার দিয়ে লিখবো। নানি, দাদি শব্দগুলো কিন্তু সেই নিয়মের মধ্যে হচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আরেকটি নিয়মে আছে আলি প্রত্যয়যুক্ত শব্দের হ্রস্বইকার হবে। যেসব শব্দের শেষে আলি প্রত্যয় যুক্ত আছে, যেমন সোনালী, রূপালী, স্বর্ণালী, বর্ণালী, মিতালি, খেয়ালি, এই জাতীয় যেসব শব্দগুলো আছে, এই আলিতে কিন্তু তোমার হ্রস্বইকার যুক্ত। তবে কোন কোন স্ত্রীবাচক শব্দের শেষে হ্রস্বইকার, এটা আসলে দীর্ঘইকার, কোন কোন স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার দেওয়া যেতে পারে, যেমন রানী বা পরী, গাভী, এই জাতীয় কিছু কিছু শব্দে দীর্ঘইকারটি বজায় থাকতে পারে। এর পরের একটি নিয়মে আমরা আসি। বলা হয়েছে সর্বনাম পদ হিসেবে এবং বিশেষণ ও ক্রিয়া বিশেষণ পদ রূপে কি শব্দটি দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। যেমন কি করছো, বা কি আনন্দ, কি দুরাশা। আসলে এই যে কি, যেটা এটা কিন্তু তোমার কয় রসি আর কয় দীর্ঘি নিয়ে অনেকে খুব বিব্রত করা অবস্থায় পড়ে। খুব সহজ একটি নিয়ম, যদিও এখানে যে নিয়মটি বলেছে আমি যদি আরেকটু সহজ করে বলি, তাহলে মনে রাখবে যে ইয়েস নো প্রশ্ন হলেই তুমি কয় রশ্মি দিবে। আর অন্যান্য ক্ষেত্রে যদি বর্ণনামূলক হয়, সর্বনাম হয়, বিশেষণ হয়, বা যেটা বর্ণনা করে বলতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি দীর্ঘইকার দিবে। যেমন যদি বলে যে তোমার নাম কি, এটা কিন্তু দীর্ঘইকার, কারণ এখানে হ্যাঁ অথবা না বললে কোনো উত্তর হয় না। যদি বলা হয় তোমার নাম কি রহিম, এটা কিন্তু ইয়েস নো প্রশ্ন, তোমার নাম কি রহিম, বলছে হ্যাঁ, তাহলে এটা কিন্তু কয় রশ্মি দিয়ে লিখতে হবে। আর এটা ছাড়া যেটা বর্ণনা করে বলতে হবে তোমার নাম কি, সেখানে কিন্তু বলতে হবে যে আমার নাম রহিম বা আমার নাম রাশেদ, এইভাবে নামটা উল্লেখ করতে হবে। বা তুমি এখানে কি করছো, তারপরে যদি আবেগ প্রকাশ করে, কি গরম, কি ঠান্ডা, কি আনন্দ, কি মজা, এই যে শব্দগুলো, এই সমস্ত শব্দে কিন্তু তোমার দীর্ঘইকার হবে। তাহলে তুমি মনে রাখো, শুধু হাবাচক এবং নাবাচক যে উত্তর হয় যেসব প্রশ্নে, সেই প্রশ্নের ক্ষেত্রে কয় রশ্মি হবে এবং অন্যান্য ক্ষেত্রে তোমার কয় দীর্ঘ দিয়ে লিখতে হবে। বলা হয়েছে অন্য ক্ষেত্রে অব্যয় পদ রূপে হ্রস্বইকার দিয়ে কি শব্দটি লেখা হবে। যেমন তুমি কি যাবে, সে কি এসেছিল, এগুলা কিন্তু হ্যাঁ অথবা তুমি কি যাবে, না আমি যাব না, তুমি কি যাবে, হ্যাঁ, মানে হ্যাঁ অথবা না বললে উত্তর হয়ে যায়। তাহলে এইগুলা কিন্তু কয় রশ্মি। পদাশ্রিত নির্দেশক টি, টিতে হ্রস্বইকার হবে। যেমন ছেলেটি, লোকটি। পদাশ্রিত নির্দেশকটা কি, যেটা কোনো পদকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট নির্দিষ্ট করে বুঝায়। যেমন ছেলেটি, এই ছেলেটিকে আমি চিনি, ওই লোকটি আমার পরিচিত। এইভাবে পদাশ্রিত নির্দেশক টিতে তোমার কিন্তু হ্রস্বইকার হবে, সেখানে কেউ দীর্ঘইকার যেন আমরা না দিয়ে ফেলি। ক্ষীয়র একটি নিয়ম আছে। ক্ষীর, খুর, ক্ষেত, এই শব্দগুলা এইভাবে খ দিয়ে না লিখে সংস্কৃত শব্দের অনুকরণে ক্ষীয় দিয়ে লিখতে হবে। তবে অতৎসম শব্দে খুদ, খুদে, খুর, খেপা, খিদে এগুলো লেখা যাবে। তাহলে এই যে ক্ষীয়যুক্ত শব্দগুলো কিন্তু তৎসম, এগুলো তৎসম শব্দের অনুকরণে লিখতে হবে। আমরা এর আগে একটা নিয়ম করেছিলাম, যে তৎসম শব্দ যেখানে অবিকৃত ভাবে এসেছে, সেটা কিন্তু অবিকৃত ভাবেই লিখতে হবে। আর বলেছে কি অতৎসম শব্দের ক্ষেত্রে খুদ, খুদে, খুদে মানে তারপরে খেপা, খিদে, এইগুলা কিন্তু তুমি খ দিয়ে লিখতে পারো। দন্তন্য এবং মূর্ধন্য নিয়ে অনেকেই আমরা ঝামেলার মধ্যে পড়ি, বিব্রতকর অবস্থায় পড়ি। তৎসম শব্দের বানানে মূর্ধন্য হয়, এটা আমরা সবাই জানি। যে মূর্ধন্য মূলত যেটা নত্ব বিধান, এই নত্ব বিধানটা মূলত মূর্ধন্য এর যে ব্যবহার, এগুলা তৎসম শব্দে আসলে ব্যবহৃত হয়। আর দন্তন্য এরা কিন্তু দেশি, বিদেশি, তদ্ভব এসব শব্দে ব্যবহার করা হয়। তাহলে তোমার দেখো, বলা হয়েছে যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য এবং দন্তন্য নিয়ম বা শুদ্ধতা রক্ষা করতে হবে। এছাড়া তদ্ভব দেশি, বিদেশি, মিশ্র শব্দের বানানে নত্ব বিধি মানা হবে না, অর্থাৎ মূর্ধন্য ব্যবহার করা হবে না। যেটা আমি সহজ করে বললাম, তৎসম শব্দে তুমি মূর্ধন্য ব্যবহার করবে, অন্যান্য শব্দের ক্ষেত্রে তুমি অতৎসম শব্দ অর্থাৎ যেগুলো, সেই ক্ষেত্রে তুমি দন্তন্য ব্যবহার করবে। তৎসম শব্দের ট, ঠ, ড, ঢ এগুলোর পূর্বে নাসিক্য বর্ণ যুক্ত করার জন্য মূর্ধন্য হবে, এটা আমরা আগেই বলেছি। তৎসম শব্দে মূর্ধন্য হবে এবং ট বর্গীয় বর্ণের সাথে যুক্তভাবে মূর্ধন্য হবে। আর অন্য শব্দে কিন্তু তৎসম ছাড়া অন্য শব্দে ট, ঠ, ড, ঢ এর সাথেও দন্তন্য হবে। স এর কিছু নিয়ম দিয়েছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স।
এগুলো বলা হচ্ছে তৎসম শব্দে তালব্য মূর্ধন্য ষ দন্ত স এর নিয়ম মানতে হবে। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে সংস্কৃতে সত্যবিধির প্রয়োজন হবে না। তাহলে সত্য বিধানটা কিন্তু তৎসম শব্দের বেলায় তোমার ব্যবহার করতে হবে। আর অন্য অতসম শব্দের ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য ষ এর কোনো ব্যবহার নাই। সেই ক্ষেত্রে দন্ত স এবং তালব্য ষ। এখন কোথায় দন্ত স কোথায় তালব্য ষ সেটা একটু দেখো। বিদেশি মূল শব্দে তালব্য ষ এবং দন্ত স এর যে প্রতিসঙ্গী বর্ণ বা ধ্বনি রয়েছে বাংলা বানানে তাই ব্যবহার করতে হবে। যেমন শাল, সন, হিসাব, শহর, শরবত, মানে যেটা উচ্চারণে আসে সেই হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। যেখানে দন্ত স সেখানে দন্ত স, যেখানে মূর্ধন্য ষ সেখানে মূর্ধন্য ষ। আর তৎসম শব্দে ট ঠ বর্ণের পূর্বে মূর্ধন্য ষ হবে, এটা আমরা একটু আগেও দেখেছি। যেমন এই যে ট এর সাথে বৃষ্টি, দুষ্ট, ঠ এর সাথে নিষ্ঠা, পৃষ্ঠা। তৎসম শব্দ হলে এগুলোর সাথে কিন্তু ট ঠ এর সাথে মূর্ধন্য ষ হবে। কিন্তু বিদেশি শব্দের ক্ষেত্রে ট ঠ এর সাথে তোমার দন্ত স ব্যবহার করতে হবে, মূর্ধন্য ষ হবে না। আরবি ফার্সি শব্দে সে, সিন, সোয়াদ এই বর্ণগুলো প্রতিবর্ণ রূপে দন্ত স এবং শিন এর প্রতিবর্ণ রূপে তালব্য স হবে। আর এইসব ক্ষেত্রে দন্ত স এর পরিবর্তে অনেকে ছ লিখে, এই ছ লেখার কিছু প্রচলন দেখা যায়, তবে বলছে যে এই ক্ষেত্রে ছ লেখা যাবে না। তবে যেখানে বাংলায় বিদেশি শব্দের বানানে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে ছ রূপ লাভ করেছে সেখানে ছ লেখা যাবে। পছন্দ, মিছিল, তছনছ এগুলাতে পুরোপুরি ছ আছে। আর ইংরেজি শব্দ থেকে আগত বিদেশি শব্দে এই যে SH, SION, SSION, TION এগুলোতে কিন্তু তোমার তালব্য স ব্যবহার করতে হবে। যেমন স্টোর, স্টেশন, ইনস্টিটিউশন ইত্যাদি শব্দগুলো। তাহলে অনেকগুলো নিয়ম আমরা আজকে করলাম। আজকে আমি আর নিয়ম বাড়াতে চাই না। তোমাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আরেকটি ক্লাস আমরা করব এই অংশের। আশা করছি যে সেই ক্লাসে আমরা বাকি নিয়মগুলোকে আমরা কিন্তু দেখাতে পারবো এবং তার মধ্যে দিয়ে আমাদের লিখন পদ্ধতি, অর্থাৎ আমাদের যে বলা যায় শুদ্ধ করে লেখার যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা শেষ করতে পারবো। তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক ধন্যবাদ জানাই, শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।